পপুলেশন থেকে এই আর কেউ কথা বলবি নি, একদম সাইলেন্ট। যদি কথা বলিস তাহলে ইউটিউবে সারা জীবনে তোদের কথাগুলো থেকে যাবে, কিছু কাটবো না, সব ডাইরেক্ট চালিয়ে দেবো। তা পপুলেশন থেকে তোদের বাকি যেটুকু আছে সেটুকু নিয়ে আলোচনা প্লাস প্রশ্ন দ্বারা কথা ছিল। দিশা বলবি, একক সময় জন্মের মাধ্যমে যে নতুন সদস্য যুক্ত হয় যে সংখ্যা, সেটাকে আমরা কি বলি? জন্মহারের ইংরেজি নাম কি? ন্যাটালিটি। এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এনটি মানে কি? নবজাতকের মোট সংখ্যা। নবজাতকের মোট সংখ্যা। বিষ্ণু বলবি, এন সমান স্মল এন ডি বাই টি। টি মানে কি? মরবে। টি মানে সময়। একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যার জীবের মৃত্যু ঘটে তাকে কি বলে? মর্টালিটি। মর্টালিটিকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি। তাহলে স্মল এম ডি বাই টি, স্মল এম ডি হচ্ছে মৃত্যুহার, মৃতের মোট সংখ্যা, মৃতের মোট সংখ্যা একক সময় অবশ্যই। সক্রিয় যৌন জীবন ধারণকারী। সক্রিয় যৌন জীবন ধারণকারী স্ত্রীলোকদের আনুপাতিক সংখ্যা নির্ণয় করা হয় প্রতি 1000 জন পুরুষের ক্ষেত্রে। সেক্ষেত্রে যে বয়সক্রমটা দেওয়া আছে সেই বয়সক্রমটা কত? 15 থেকে 45 বছর। তুই আজকে এ ব্যাচ আসলি কেন? টেট তো আজকে আছে সন্ধ্যেবেলায়। না, টেট আজকে হবে, কালকে তোদের নর্মাল পড়া আছে। আর শুক্রবারে হয়তো তোদেরকে পড়াতে পারবো না, শুক্রবারে আমি কলকাতায় থাকবো, জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, টেট হচ্ছে বুধবার বিকাল বেলায়, বৃহস্পতিবারে, আর কবে রে? রবিবার না শুক্রবার বলেছি? শুক্রবার বলিস। এইটা পড়ার শেষে তোদের টেটের ব্যাচ শুরু হবে, আজ থেকে শুরু হবে। কার? তুমি নার্সিং দিবি আবার টেট দিবি কেন এখন? টেট দিবি থেকে যাবি, 1 ঘন্টা পরে বলছি। হ্যাঁ, এটার পরেই তো টেট শুরু করে, এর পরের ব্যাচটা তোদেরকে ছুটি দিয়ে টেট শুরু করবে। ওদের পাগল করে দিচ্ছে যে, বেশি পাগল গেছে সুব্রতা শোনান। টেট টেট কেটে মাথা খারাপ করে। সেটা তোর ইচ্ছা, তুই থাকলেও থাকতে পারিস না। সেটা অবশ্যই সম্পূর্ণ আলাদা। তুই 2 মাস পরে আয়, 2 মাস এগিয়ে যাক এর একটু, মাঝ থেকে বুঝবি। শুরু করবে করুক না। ডিএলএড থাকলে টেট দিতে পারবি, উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার আর ডিএলএড থাকতে হবে। হ্যাঁ, বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। এখন বর্তমানে মৃত্যু হার কম, চিকিৎসার উন্নতির জন্য গড় আয়ুষ্কাল বৃদ্ধি। তোর মনে হয় যে এখনকার মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে?
হ্যাঁ, এখনকার লোক তো 60-এ মরে যাচ্ছে, 55, 58, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কততে মরলো, 58-তে মরলো। ম্যাক্সিমাম সব 60-এ পার হচ্ছে কিনা মারা যাচ্ছে। আর আগেকার লোক 126 বছর, 100 বছর তো কোনো গল্পই নেই। আমরা কদিন বাঁচবো? আমি মিনিমাম 48 বছর বাঁচবো, আর বেশি দিন নাই। আপনি 33, আর ওর সঙ্গে 15 যোগ কর, এরপরেই চলে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে আগেকার এই কারণে বলছে, যখন ভারতবর্ষ স্বাধীনতার পূর্বের কথা যদি আমরা আলোচনা করি, গল্প করি, তো সেক্ষেত্রে তখন মানুষ বলছে মোটামুটি 33 কোটি ভারতবর্ষ। যেমন ওই মারা যখন গেল ক্ষুদিরাম 11ই আগস্টে, 1908 সালে যত সময়, তো সেই সময় ক্ষুদিরাম গান করেছিল, রইল মাত্র 33 কোটি বেটা বেটি। সেই সময় জনগণনা আদমশুমারি 33 কোটি মতন ছিল 1908 সালে। 100 বেড়ে গেছে। হ্যাঁ, তা এখন সেই সময় দেখ, ভিন্ন ভিন্ন টাইমে যে মহামারীগুলো আসে, তোরা ইউটিউবে দেখে থাকি 100 বছর পর একটা মহামারী আসে, তাতে কোটি কোটি মানুষ মারা যায়। এই করোনা মহামারীতেও প্রচুর মানুষ মারা গেল। সে সরকারি হিসাবে হয়তো অল্প দেখাচ্ছে, কিন্তু বেআউরিশভাবে অনেক মারা গেছে, সেটা কিন্তু আমাদের হিসাব নেই। তো এইভাবে পূর্বেই যখন চিকিৎসা পদ্ধতির এত উন্নতি ছিল না, সেই সময় কিন্তু বহু মানুষ মারা গেছে, বহু মানুষ। কলেরা, প্লেগ, ওলা ওঠা, হ্যাঁ, তারপরে বসন্ত, হ্যাঁ, যক্ষা রোগের তো কোনো গল্পই নাই, ও তো ছুতোই না মানুষ। ওই ধানের বেড়ে এক কোনাতে মানুষকে ছুঁয়ে আসে, ওই ছোঁয়াছি রোগ, রক্ত কাশ পা দিলেই হয়ে যাবে, হ্যাঁ, তাহলে ও রোগ নিয়ে যাবে না, একদম পরিবার থেকে তাকে আলাদা করতে হবে। হ্যাঁ, তাহলে সে তুলনায় এখন আগেকার থেকে এখন আমাদের চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি হওয়ার কারণে মৃত্যু হার অনেক কমে গেছে, এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, 60-এ মরুক, 50-এ মরুক আর 30-এ মরুক, কিন্তু মৃত্যু হারটা এই কারণে কমেছে যে এই যে মহামারী, অকাল মৃত্যু, হ্যাঁ, কলেরা হচ্ছে গ্রামকে গ্রাম মারা গেছে, তারপরে হচ্ছে পক্স হয়েছে গ্রামকে গ্রাম মারা গেছে। যে গ্রামে পক্স ঢুকেছে সেই গ্রামকে গ্রাম সারা না হওয়া পর্যন্ত ওই গ্রামে আর কেউ যেত না। তারা পক্সে তো মারা গেছেই, অনাহারেও মারা গেছে, কারণ ওই গ্রামে ঢুকলে তো আবার হবে, সেই জন্য গ্রামের মধ্যে কেউ যেত না খাবার দাবার নেই, ওরাও এই গ্রামে ঢুকতে পারতো না খাবারের জন্য। এবার খাবে কি? যেমন রোগে মারা গেছে তেমন অনাহারেও মারা গেছে, এই একটা কিন্তু মুখ্য কারণ ছিল। পূর্বের ইতিহাস যদি আমরা দেখি, যখন আদিম মানুষের কথা যদি আমরা দেখি, তো সেই সময় কীভাবে মানুষ মারা গেছে, ম্যাক্সিমাম 20 বছর বয়সেই মানুষ মারা গেছে। কীভাবে? যেমন চিকিৎসা বিজ্ঞান তো তখন পূর্বেই ছিলই না। তোর গুহাবাসী মানুষ যখন ছিল, তখন ওই ঝড় ঝঞ্ঝা, বজ্রপাত ইত্যাদিতে মারা গেছে। অসুখ বিসুখ তখনও ছিল, তখন তো এইসব জীবাণুগুলো আবিষ্কার হয়নি, প্লেগ, গোলা ওঠা এইসব তো আবিষ্কার হয়নি, যক্ষাও আবিষ্কার হয়নি, কিন্তু রোগ তো ছিল, 7000 বছর পুরনো রোগ এইসব। তো বজ্রপাতে মারা গেছে, হিংস্র জন্তুর মুখে মারা গেছে। হ্যাঁ, এখনও তো সে কিছুদিন আগে ইউটিউবে দেখছিলাম, একটা টিভি মানে ফেসবুকে, বাঘ খাঁচায় কেন বন্দি থাকে বলে এক পাগলা হচ্ছে বাঘেরকে মুক্ত করতে গিয়েছিল। হ্যাঁ, মুখে করে নিয়ে চলে গেল। হ্যাঁ, দিয়ে তারপরে বাঘটাকে মনে হয় করলো, তো ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে ওকে ছাড়িয়ে হসপিটালে ভর্তি করেছে। তারপরে আর একজনকে হঠাৎ করে তার থেকে উল্টি পড়ে গেছিলো বাঘের মুখে। হ্যাঁ, তাকেও বাঘের মুখে করে তুলে নিয়ে পালিয়ে গেছে। এগুলো তো রিয়ার অ্যাক্সিডেন্ট, কিন্তু আগেকার সময় সেটা হতো না, কারণ বাঘ এবং মানুষের লড়াই, এই লড়াইয়ের কারণে তাদের মৃত্যুটা প্রচুর সংখ্যক ছিল। সেই জন্য সেই সময় মৃত্যু হারটা বেশি ছিল। হ্যাঁ, জন্মহার যতই থাকুক না কেন, মৃত্যুটা কিন্তু বেশি ছিল। এবার কি হতো, চিকিৎসা বিজ্ঞানে অনুন্নত থাকার জন্য যখন সন্তান হয়েছে, তখন হয়তো এত উন্নত মানের ব্লেড ছিল না, ওই বাঁশের যে চাটাই হয়, তো সেইগুলো খুব ধার হয়, তো ওইগুলো দিয়ে হচ্ছে নাড়ি কাটছে। এবার নাড়ি কাটার জন্য কী হয়েছে, ওখান থেকে সেফটি হয়ে যেত, বাচ্চা মারা যেত, আতুর ঘরেই বহু মানুষ মারা গেছে। হ্যাঁ, তাহলে এরকম ছিল। আর দায়ের হাতে খালাস হতো, দায় ছিল, হসপিটালের ব্যবস্থা ছিল।
তাহলে এইরকম কারণে আমাদের কিন্তু মৃত্যু হারটা প্রচণ্ডভাবে বেশি ছিল সেই সময়। তাহলে এইরকম যদি দায়ী সিস্টেম যদি থাকতো, হসপিটাল যদি ডাক্তার সিস্টেম যদি না থাকে, দায়ী সিস্টেম যদি হয়, তাহলে ধর ওখানে একজন মায়ের 15টা বাচ্চা হলো, তার মধ্যে ওই দায়ের কারণে হয়তো 10টা মারা গেল, 5টা বাঁচলো, 18টার মধ্যে বাঁচতে মরতে 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 লাস্টে হয়তো 2টি টিকে থাকবে। এবার কি হয়েছে, ওই 2টি নিয়েই থাকছে। আবার এরকমও হয়েছে 18টাই বেঁচে থেকেছে, মৃত্যু হয়নি। এরকম ঘটনা অনেক দেখবি স্টেশনে, যাদের অল্প অনেক ধনী ঘরের মেয়েরা অবৈধ কারণে যদি সন্তান উৎপন্ন করে, তাদের সেই সন্তানগুলোকে ব্যাগে ভরে রাস্তাতে ফেলে দেয় না, মাঝে মাঝে দেখা যায় ট্রেনের ধারে পাওয়া যাচ্ছে, কোনো ডাস্টবিনে পাওয়া যাচ্ছে, কোনো আশ্রয় ফেলে পাওয়া যাচ্ছে। এবার তারা অনাথ আশ্রমে মানুষ হচ্ছে, নাহলে কেউ কোনো শহীদ ব্যক্তি তাদের সেই সন্তানগুলোকে নিচ্ছে, নিয়ে মানুষ করছে। কিন্তু দেখ, এইভাবে আমাদের সেই আদরের যত্নের জিনিস মারা যাচ্ছে, কিন্তু এরা কিন্তু সহজে মারা যাচ্ছে না। হ্যাঁ, নোংরার মধ্যে আছে, তবুও কিন্তু এদের কিছু হচ্ছে না, কারণ এদেরকে প্রকৃতি রক্ষা করছে। টারজান সিনেমাতে যেমন, টারজান সিনেমাতে সে কি হয়েছে, প্রকৃতি ওদেরকে রক্ষা করেছে, বাঘ মানুষ করছে, সাপে দুধ খাচ্ছে, এরকম ঘটনাগুলো ঘটে না। টারজান সিনেমা এমনি তেমনি বেড়ায়নি, এই কারণে প্রকৃতিকে নিয়েই সিনেমাগুলো তৈরি হয়। তাহলে এই সমস্ত আমরা কারণগুলো পূর্বের প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি, এইভাবে কিন্তু আমরা প্রকৃতি থেকে মানুষ হারিয়ে গেছি। হ্যাঁ, শুধু মানুষই নয়, খাদ্য খাদকের শৃঙ্খলে যদি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু একটা জীব বৈচিত্র্য কিন্তু সেই সময় একটা ম্যানেজমেন্ট ছিল। হ্যাঁ, এবং ব্যাংকে তো সাপ খাবেই, এটা খাদ্য শৃঙ্খলা আমরা যেহেতু দেখি, সেটা ব্যাংকে সাপ খাবেই, আবার সাপকে ময়ূর বা বাজ খাবে, একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু মানুষকে খাবে কি? এখন তো মানুষের অনেক বুদ্ধি, বাঘকে খাঁচাবন্দি করে ফেলেছে, হ্যাঁ, সাপকেও খাঁচাবন্দি করেছে, কাছের ঘরের মধ্যে রেখেছে। আমরা সেই নন্দনকাননে দেখে আসলাম, ভিন্ন প্রকৃতির সাপকে সব কাছের ঘরের মধ্যে রেখে দিয়েছে খাবার দিয়ে। মানুষের বুদ্ধির কাছে সবাই কিন্তু হার মেনেছে, সেজন্যে হার মানার কারণে আমাদের মৃত্যু হার কমে গেছে। আমাদের হাতে সকলের মৃত্যু আছে, কিন্তু ওদের হাতে আমাদের মৃত্যু খুব কম হয়ে গেছে। আগে যেটা বেশি ছিল, বুদ্ধি এবং বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগে আমাদের এই মৃত্যু হারটাকে কমিয়ে গেছে। তারপরে দেখ, আগেকার দিনে এই যে কৃষির একটা উন্নতি করেছে, বিজ্ঞানের সাথে সাথে কৃষির একটা উন্নতি ব্যবস্থা হয়েছে। তো সেখানে কৃষির কীরকম উন্নতি হয়েছে, আগে একটা জমিতে একবার গম বা ধান হতো, এখন বিজ্ঞানের বিশেষ উন্নতির ফলে আমরা একটা জমিতে 3বার ফসল উৎপন্ন করতে পারছি, অনেক জমিতে 5বারও ফসল উৎপন্ন করা যায়। হ্যাঁ, যেমন ধর কীরকম, এই যে কলাই আমরা চাষ করি, ওটা 1-1.5 মাসের ফসল, 1.5-2 মাসের ফসল, বলে দিলাম হয়ে গেল, 1-1.5 মাসের মধ্যে উঠে গেল। তারপরে তোর আলু, খুব স্বল্প সময়ের ফসল, আলু চাষটা 3 মাসের মধ্যে কভার নিই। হ্যাঁ, 12 মাসে বছর, আমার 2 মাসে কলাই আর 3 মাসে যদি আলু হয়ে যায়, আর বাকি তো এখনো 2টো ফসল আমি করে নিতে পারবো। ধান হলে 6 মাস, তাই না, আর বাকি 3-4 মাসের মধ্যে আরেকটা ফসল হয়ে যাবে, রাইটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আমরা মোটামুটি আমরা অ্যাভারেজ যদি হিসাব করি, একটা জমিতে 3 ফসল করা যায়। তাহলে একটা জমিতে আগে একবার ফসল হতো, এখন 3বার ফসল হচ্ছে। সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে খাদ্য সংকটটা হচ্ছে না। আর যদি মমতার মতন মানুষ শুধু কর্জ নেয়, মানে দেশের রাজা যদি শুধু ধান নেয়, তাহলে কিন্তু খাদ্য সংকট হবে একটা সময়। যেমন শ্রীলঙ্কায় হচ্ছে 303 টাকা লিটারেও পেট্রোল পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, হাহাকার, জনগণ রাস্তায় নেমে পড়েছে, সরকারকে আর পছন্দ করছে না। তার কারণটা কি? কারণটা জমিতে ধান চাষ করবে বা অন্য ফসল চাষ করবে, তার জন্য এরা পর্যাপ্ত পরিমাণ সার পাচ্ছে না, কারণ কোনো কিছু নেই ওখানে। সমস্ত কিছু মানে এত পরিমাণ ঋণ নিয়ে এসেছে চীনের কাছ থেকে, এবার চীন সরবরাহ বন্ধ করে দিয়েছে। এবার পেট্রোল ডিজেল না গেলে তো চাষ হবে না। হ্যাঁ, আমাকে তো আধুনিকরণ, বৃষ্টির, এখন তো আর বৃষ্টির জলের অপেক্ষায় আমাদের চাষ হয় না, এখন তো আমরা কৃত্রিম শ্যালো টিউবওয়েলের মাধ্যমে আমরা চাষ করছি। তাহলে আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গের ঋণ যা আছে, তোদের প্রত্যেকের মাথায় 50,000 টাকা কিন্তু ঋণ আছে। একটা শিশু যে জন্মাবে তার মাথাতেও 50,000 টাকা লোন আছে, ওকে কিন্তু জন্মেই 50,000 টাকা লোন মাথায় নিয়ে জন্মাতে হচ্ছে, তাকে শোধ করতে হবে। এই লোন কিন্তু মমতার নয়, জানিস তো, লোন কার? প্রত্যেকটা জনগণের লোন।
তাহলে 50,000 টাকা তো যদি লোন থাকে তাহলে তোর উন্নতি কী করে হবে? এ তো লোন তো বাড়তেই থাকবে, এ তো ইন্টারেস্ট আছে। আর আমরা কি ভাবছি 500 টাকা কন্যাশ্রী হাত খরচ মানে বিরাট উন্নতি, ভোটও কে দেবে। এটা সব থেকে গরিত অপরাধ জনগণের কারণে আমরা শ্রীলঙ্কা হতে বাধ্য হই পশ্চিমবঙ্গ। আগামী হয়তো 6 মাসের মধ্যেও টের পেতে পারিস, 1 বছরের মধ্যেও টের পেতে পারিস। অবস্থা কিন্তু খুব খারাপ। দেউলা কিন্তু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে। সেই জন্য পাবি কিনা খাবার কিন্তু খুব মুশকিল। চাল কত টাকা কিলো হতে পারে দেখ, আগে কিন্তু চাল মিনিকেট চাল 40 টাকার মতন ছিল, 50 টাকা হলো। এবার আরেকটা জিনিস চিকিৎসা বিজ্ঞানের মধ্যে, এই যে কলেরা, বসন্ত ইত্যাদি মহামারী, এখানে মহামারীর টিকাগুলো আবিষ্কার হয়েছে। এখানে আমাদের কিছু প্রশ্ন আমি তোদেরকে বই থেকে পাঠিয়ে দিয়েছি। মাটি ভাইরাস জীবাণুগুলো একটা চ্যাপ্টার থেকে আমি বইয়ের একটা ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলাম। ওখানে বহু কিন্তু উত্তর দেওয়া আছে, প্রশ্ন উত্তর। ওগুলো তোদের সংগ্রহে থাকা উচিত, এগুলো ভালো করে পড়বি। আমি ফোনে পাঠিয়ে দিয়েছি সকলকে, এখানেই কিন্তু পেয়ে যাচ্ছি সেইগুলো। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেছে, হচ্ছে জীবাণুকে আবিষ্কার করেছে, কোন জীবাণুর কী রোগ হয়, এই জীবাণুর প্রতিকার কী, ম্যালেরিয়ার যে জীবাণুগুলো রয়েছে, কোন কোন টাইমে ম্যালেরিয়া রোগের কারণে জ্বর হয়, সবগুলো পাঠিয়েছি, দেখবি আছে। জীবাণু রোগ দিয়েছি, টাইম ফাইনগুলো তাহলে পাঠিয়ে দেবো, আছে ওগুলো সব, ওগুলো দেখবি। ওখান থেকে কোশ্চেন হবে, জিকেটাই কোশ্চেন হতে পারে, আবার হচ্ছে এমনি জীবন বিজ্ঞানের প্রশ্ন চলে আসতে পারে। তাহলে আরও বিজ্ঞানের দেখো আগাম যে পূর্বাভাস পাচ্ছ, আমরা মানুষকে সরিয়ে নিতে পারি। সুনামি হলো, সুনামি আগে থেকে এখানে এই রিক্টার স্কেলে এত কম্পন হতে পারে, অ্যাডভান্স মানুষ সরিয়ে নিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ হলে কীরকম বেগে ঝড় হবে সেটা আমরা আগে থাকতে টিভিতে ঘোষণা করে দিচ্ছি, রেডিওতে ঘোষণা করছি। তারা মাছ চাষি যারা মাছ ধরে সমুদ্রে, তাদেরকে নিষেধ করছি তোমরা আজ সমুদ্র উপকূলে মাছ ধরতে যাবে না। তাহলে আগে কী হতো, আগে তো এইসব রেডিও ব্যবস্থা ছিল না বা টিভি ব্যবস্থা ছিল না, ফলে মাছ ধরতে বহু হাজার হাজার মাছ চাষিরা মারা যেত। এই ঘটনা থেকে আমরা কিন্তু বর্তমানে প্রমাণ করে দিলাম যে বর্তমানে মৃত্যুর হার কম এবং জন্মহারটা বেশি। প্রমাণ হলো তো? বিজ্ঞান প্রমাণ খুঁজে, তাহলে আমরা প্রমাণ দিলাম। মৃত্যু হার যে কম তার সম্পর্কে দুটি যুক্তি দেবো। 2 নম্বরের প্রশ্ন থাকবে, দুটো করে লাইন থাকবে, একদম অ্যাকুরেট লাইনগুলো তোকে নির্বাচন করবে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, তারপরে কৃষিবিদ্যায় কৃষি বিজ্ঞানীর উন্নতি, একটা অপশন দিল। তারপরে বিভিন্ন টিকা আবিষ্কার, বিভিন্ন ফসলের ওষুধ, এরকম দিন প্রায় সেম ক্যাটাগরি দেয় চিকিৎসা। কিন্তু যেটা উত্তর হবে সেটা হচ্ছে চিকিৎসা এবং কৃষি বিজ্ঞান। এটা হচ্ছে মেন। ওই কলেরা হোক আর ম্যালেরিয়ার টিকাই হোক, টিকাগুলো আলাদা আলাদা কম্পেয়ার করে দিতে পারে, কিন্তু মেন উন্নতি হয়েছে কৃষি বিজ্ঞানে আর চিকিৎসা বিজ্ঞানে। এই দুটো হচ্ছে মেন। এই দুটোর কারণে বাকিগুলো কম্বিনেশন ভেঙে ভেঙে যায়। এবার এই যে জনবিস্ফোরণ হচ্ছে, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। আমাদের ভারতবর্ষে যখন 1908 সালে যখন আমাদের ক্ষুদিরাম বসু মারা গেলেন, তখন তিনি গানে একটা গান যখন চারণ কবি লিখলেন, গানে উল্লেখ করা হলো 33 কোটি জনসংখ্যা। সেটা বর্তমানে 150 কোটির কাছে ধাক্কা নিয়েছে। তাহলে 120 কোটির কাছে বেড়েছে মানুষ, মানে মাত্র 100 বছরে 120 কোটি। 100 বছর, তাহলে বছরে হিসাবে প্রায় 10 কোটি করে মানুষ বাড়ছে, এই 1 কোটি করে মানুষ বাড়ছে, তাই না? হিসাব বলছে, কিন্তু আরও বেশি। তার মধ্যে আমার মৃত্যু আছে তো, সেজন্য গড় গড়ান 100 কোটি করে আমরা ধরে নিচ্ছি। 100 বছরে 100 কোটি, 120 কোটি মানে প্রায় 1.2 কোটি করে বাড়ছে মৃত্যু বাদ দিয়ে। নবজাতকের সংখ্যা মৃত্যু হার বাড়বে। তাহলে এত যদি মানুষ হয়, ধর তোর বাবার হচ্ছে
3 কাঠা জমি আছে বাড়ির, আর তোরা ভাই বোন আছে 5টা, 2টো মেয়ে 3টে ছেলে। জমি হচ্ছে 3টে ছেলে, তাহলে 3 কাঠা পাবে, 1 কাঠা কেন বড় তো হবে, ওরা বৃথা হবে ভেতরে, ওদের আলাদা ঘর লাগবে, তো 3 কাঠা ঘর ধর ফুরে গেল, 3 কাঠা জমি। এবার ওদের আবার যদি বাচ্চা হয়, ওরা তো বি করবে, এবার 2তলা হবে, বাবা মার নিচতলা, এবার 2তলা হবে। এবার নাতিপুতি আবার যদি বিয়ে হয়, দাদু ঠাকুমা তো থাকবে, এবার 3তলা হবে। এবার যদি সামর্থ্য না থাকে, হ্যাঁ, যদি বেশি পয়সা হয়, তাহলে জমি কিনবে। জমিটা এবার কোথায় কিনবে? কাটো, সুন্দরবন কাটো, যত জঙ্গল আছে সেগুলো কেটে চাষের উপযোগী করো আর বসবাসের উপযোগী করো। এইটা হচ্ছে আমাদের মেন সমস্যা, চাষের উপযোগী এবং বসবাসের উপযোগী। জনবিস্ফোরণ একটা কারণ। এরপরে কি ঘটলো দেখ, এই যে আমরা বলি পৃথিবীর ফুসফুস আমাজন, বলি গোটা বিশ্বের 20% অক্সিজেনের চাহিদা আমাজনের রেন ফরেস্ট থেকে আসে। তাহলে আমাদের ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের ফুসফুস সুন্দরবন, এখানে প্রচুর বৃক্ষ রয়েছে, গাছপালা রয়েছে, সব থেকে বেশি বৈচিত্র্য, জীব বৈচিত্র্য এবং উদ্ভিদের যে বৈচিত্র্য রয়েছে সেটা সুন্দরবনে। ম্যাক্সিমামটা বাংলাদেশে পড়ে, হ্যাঁ, সুন্দরবনের ম্যাক্সিমাম অংশটা বাংলাদেশে। বাংলাদেশ অনেক ভাগ্য, আমাদের দেখ, বাংলাদেশ আমাদের মধ্যে ছিল, হ্যাঁ, জওহরলাল নেহরু সিগারেট খেতে খেতে বললো যা দিয়ে দিল, এদিকে পাকিস্তানকে দিয়ে দিল, এদিকে বাংলাদেশকে দান করে দিল, মায়ানমারকেও দান করে দিয়েছে 1992 সাল, এই 1892 সাল, না তো 1992। কত জায়গা, কত ভারতবর্ষ কত বড় ছিল বলতে। তারও আগে ইরাক, আফগানিস্তান, ইরান সব ভারতের মধ্যে ছিল। এমনকি অস্ট্রেলিয়া শুধু না, অস্ট্রেলিয়া বলছি, রাশিয়া শুধু, রাশিয়া, সোভিয়েত রাশিয়া বলা হয়, সিপিএম এর জন্ম রাশিয়াতে। মহাত্মা গান্ধী বহুদিন ছিল, 28 বছর ছিল মহাত্মা গান্ধী। আর মহাত্মা গান্ধীর চেহারা ঠিক রাশিয়াদের মতনই কালো, রুশিরা খুব কালো হয় জানিস তো, ব্ল্যাক। পুতিন ফসল দেখি এখন সাদা কালো সব মিশে গেছে, কস হয়ে গেছে। শগুন আর দেশি মুরগি কস হয়েছে পোলট্রি মুরগি, জানিস? শকুনের ডিএনএ এবং দেশি মুরগির ডিএনএ মিশ্রণ ঘটিয়ে ক্লোনিং এর মাধ্যমে পোলট্রি মুরগি তৈরি করা হয়েছে। তোরা অ্যাকচুয়ালি শকুনের মাংস খাচ্ছিস, পোলট্রি খাচ্ছিস না। সেদিনে পোলট্রির গু এবং পালক প্রচন্ড শকুনের মতন গন্ধ হয়। যাবি পোলট্রির গুয়ের গন্ধ শুনতে যাস একবার, খাওয়া তো উচিত না, ওই জন্য তো মানুষের ক্যান্সার হচ্ছে। পোলট্রি ভালো নাকি? প্রথমত ওটা শকুন, দ্বিতীয়ত ওকে 3 মাস বয়সের মধ্যে 6 মাসের মতন করে দেয় ইঞ্জেকশন দিয়ে, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন মানে। ওই যখন কারখানায় তৈরি হচ্ছে 24 ঘন্টার মধ্যে ডিমকে ফুটিয়ে বাচ্চা তৈরি করে হিটের মাধ্যমে। আর যখন বাচ্চাগুলো বেরিয়ে আসে একটা প্যাক করে ইঞ্জেকশন দেখাচ্ছে, মেশিনে ইঞ্জেকশন করছে আর চলে আসছে। ম্যানুফ্যাকচার দেখবি সব অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে। খা পোলট্রি, দেখি কিন্তু পোলট্রির মতন হয়ে যাবি সব, ঘুমাবি ঝিমাবি পোলট্রি মুরগির মতো, সাইকেল চালাতে চালাতে ঘুমিয়ে পড়বি। তাহলে আমাদের এখানে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যার ফলে যে সমস্যাগুলো সৃষ্টি হয়, দেখো, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও হ্রাস। আমরা কাঠ কেটে কী করছি, ছেলেমেয়ে ফার্নিচার করে দিচ্ছি, হ্যাঁ, যত যানবাহন বাড়ছে, এই যে লরির সমস্ত ইগুলো বডিগুলো তৈরি করা হয়, সেগুলো সব কাঠ ব্যবহার হচ্ছে। রেন ফরেস্ট থেকে তোর হচ্ছে মেন কাঠগুলো এসে এসে বড় বড় সব এগুলো তৈরি হচ্ছে। আগে ইলেকট্রিকের খুঁটিও তৈরি করতো, হ্যাঁ, কাঠ দিয়ে, কাঠের বড় বড়। আবার নদীর পাড় বাঁধে কাঠের ইগুলোকে পুঁতা হয়, বালি দিয়ে খামাল দেওয়া হয়। তাহলে কাঠ, প্রত্যেকটা জিনিসের কাঠ আমরা ব্যবহার করছি, কোনো জায়গায় কাঠের ব্যবহার বন্ধ নেই। এবং অনিয়ন্ত্রণভাবে কিন্তু আমরা কাঠ কাটছি, গাছ কেটে ফেলছি। তা আমরা বলছি একটা গাছ একটা প্রাণ, অথচ আমরা দেখো গাছ
গাছ বলা হয়েছে একটা গাছ লাগলে 10টা গাছ লাগানো উচিত ওর পাশ দিয়ে, যাতে সাম্যাবস্থা বজায় থাকে। তো গাছ লাগানো তো দূরে থাক, যত পারবো কেটে ফেলি, গাছ আমরা কিন্তু কেউ লাগাই না। তো শিক্ষিত সমাজ যদি না জাগে তাহলে কোনোদিনও আমাদের এই সমস্যাটার সমাধান হবে না। গ্লোবাল ওয়ার্মিং বাড়বে, কার্বন ডাইঅক্সাইডও বাড়বে, পরিবেশ দূষণও বাড়বে। প্রতিনিয়ত আমাদের ধোঁয়ার এই বাতাসের সঙ্গে এত পরিমাণ অ্যাসবেস্টাস আছে, এত পরিমাণ ধোঁয়া আছে, এত ফ্লাই অ্যাশ আছে, যেগুলো প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে ঢুকছে। বাতাস একদম অশুদ্ধ। কলকাতার যদি ধুলো, এর আগে যেমন লকডাউন হলো, কলকাতার ধুলো পরীক্ষা করে দেখছে যে 1 সপ্তাহের মধ্যে কলকাতার বুকে পরিযাত পাখি দেখতে পেল। তারপরে বায়ুতে 0.20 মাইক্রনের নিচে হচ্ছে ধূলিকণার জীবাণুর হার কমে গেছে। এগুলো সব রিপোর্টগুলো বেরিয়েছিল সব সেই সময় সমীক্ষাতে। এখন আবার যা তাই হয়ে গেছে। হ্যাঁ, এই যে ধুলোতে কম পরিমাণ জীবাণু আছে, তো সেগুলো প্রতিনিয়ত এই যে আমরা যাচ্ছি করুন, তার জন্য প্রতিনিয়ত আমাদের ধুলো ঢুকছে, চোখের মধ্যে ঢুকছে। চোখে বেশি পরিমাণ ধুলো বালি গেলে চোখ খুব জ্বালা যন্ত্রণা করে। এই চোখে জ্বালা যন্ত্রণা কেন করে? বিভিন্ন জীবাণু রয়েছে। হ্যাঁ, তো আমাদের ভাগ্য ভালো, প্রকৃতি আমাদের জীবাণুকে মারার জন্য কি দিয়েছে? চোখের জলে NaCl দিয়েছে। হ্যাঁ, তো NaCl থাকার জন্য জীবাণুগুলো মারা যাচ্ছে, জল হয়ে বেরিয়ে যাচ্ছে। বড় ঢেল পড়লে আর বেরোবে না। হ্যাঁ, তাহলে আমরা জীবাণু আমাদের যেমন ক্ষতি হচ্ছে, আমাদের পরিবেশে যেমন ক্ষতি হচ্ছে, তেমনি এই সমস্ত গাছের ব্যবহারের কারণে আমাদের অক্সিজেনের যে প্রয়োজনটা সেটাও কিন্তু একটা সময় কমে যাবে। বিভিন্ন প্রাণীকে বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। যেমন জলজ সম্পদ, একটা সময় জলজ সম্পদ বলতে গেলে কাঁকড়া, ঝিনুক, শামুক, গুগলি, তারপরে চিংড়ি, বিভিন্ন ধরনের মাছ, এগুলো হচ্ছে জলজ সম্পদ। এগুলো তোরা আগে মানুষ যা ছিল তা এগুলো ধরতো, খেত। তো এই সমস্ত সম্পদগুলো কিন্তু মানুষের অত্যাধিক ব্যবহারের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। এর আগে যেমন 2000 সালে বন্যা হলে আমি তোদেরকে একদিন গল্প শুনে দিলাম যে একটা একদিন পুঁটি মাছ ছিল, একটা 2000 সালে। এইটা 22 বছরের মধ্যে এখন ওই পুঁটি মাছ 150 টাকা বা 100 টাকা কিলো হয়ে গেছে, তাও সাইজ ছোট। কাঁকড়া পাওয়া যায় না, দেখতেই পাই না। আগামী 20 বছরে হয়তো তোদের যখন ছেলে মেয়েরা হবে তখন ওই কাঁকড়া চোখেই দেখতে পাবে না। কচ্ছপের মতো। হ্যাঁ, কচ্ছপ যেমন তোরা টিভিতে দেখছিস, জ্যান্ত কচ্ছপ হাতে নিয়ে দেখতে পাচ্ছিস তুই। বাঘের সঙ্গে সামনাসামনি দেখা যাচ্ছে না, চিড়িয়াখানায় যে দেখা হচ্ছে। হ্যাঁ, তা এরকম বহু জিনিস আস্তে আস্তে কিন্তু প্রকৃতি থেকে লুপ্ত হয়ে যাচ্ছে। তার কারণটা কি? না, মানুষ খাদ্য হিসেবে এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। তাহলে আমাদের জলজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ এইভাবে অবলুপ্তির পথে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। চোরা শিকারীরা যারা রয়েছে, অরণ্য ধ্বংস, বাস্তুতন্ত্রের ক্ষয়, গৃহ নির্মাণ করছি, কলকারখানা নির্মাণ করছি, কৃষি জমির হ্রাস হচ্ছে কলকারখানা নির্মাণের জন্য, ঘরবাড়ির জন্য কৃষি জমি হ্রাস হয়ে যাচ্ছে। সবাই চাকরি কর, চাষবাস আর করতে হবে না, বড় বড় বাড়ি কর। হ্যাঁ, না খেয়েই থাকবি, এখানে হাওয়া খাবে থাকবি 10 বাড়িতে, চাষবাস আর করতে হবে না। বুঝতে পারবি? সবাই চাকরির ধান্দা নেই, চাষ করে আর কি হবে? অ্যাকচুয়ালি চাকরি ঢুকে দেয় তাও তো ভালো হয়। বর্ধমান বা রাঢ় এলাকা যেগুলো রয়েছে বা অন্যান্য আমেরিকায় বল, গরিব সব জায়গাতে আছে, আমেরিকাও আছে। আমেরিকা এত ধনী দেশ, আমেরিকা তো গরিব দেশ, গরিব রয়েছে, গরিব থাকবে। ধর আমেরিকার কোনো গরিব আমাদের এখানে সুধীর বস্ত্রের মালিক, বুঝতে পারলি? আরে পাগল, ব্যাপারটা বল, ওদের যদি কেউ $1 দেয় কোনো ভিখারিকে, তাহলে এখানে কত টাকা? হ্যাঁ, বিরাট ব্যাপার না? সারাদিনে যদি $10 করতে পারে তাহলে তো 780-800 টাকা হয়ে গেল ভারতীয় টাকায়। ওদের $1 তো একটা টাকা। তো আমেরিকায় যদি কেউ ভিক্ষাও করে তাই এখানে কোটিপতি হয়ে যাবে, 10 বছর ভিক্ষা করতে হবে এখানে, যা হবে এখানে পাঠিয়ে দিতে হবে, বুঝলি? খাবার তো ভিক্ষা করে খাবি, টাকাগুলো তো পাঠিয়ে দিবি।
টাকার খাবি? হোটেলে যাবি ভিক্ষাগিরি খাবি, খেতে পাইনি খেতে দাও। আর সারাদিন হোটেলে 3 টাইম হোটেলে বেকার পেয়ে গেলি খাবারটা, আর গাছতলায় ঘুমাবি। বিবেকানন্দ যখন প্রথম ভারতবাসী হিসাবে বিবেকানন্দ যখন প্রথম গেল ধর শিকাগো শহরে, তখন বিবেকানন্দ প্রচণ্ড ঠান্ডায়, ও তো গিরাবস্ত করে আছে, প্রচণ্ড ঠান্ডা, চাদর কম্বল নিয়ে যায়নি, খালি হাত পায়ে চলে গেছে। দেব এরোপ্লেন থেকে যখন নেমেছে, ওকে কেউ চিনে না, ভারতীয়, হ্যাঁ, তো নেটিভ, কুকুরের সঙ্গে তুলনা করে বিদেশিরা। এবার বিবেকানন্দ কী করছে, ওই প্ল্যাটফর্মে মানে ইয়েতে তোর এয়ারপোর্টে কার্টুন ফাটন ছিল, কার্টুনের মধ্যে ঢুকে শুয়েছে রাত্রি কার্টুন দিতে। বিবেকানন্দের জীবনে পড়বি এই ঘটনাগুলো উল্লেখ করা আছে। কার্টুনের মধ্যে শুয়ে আছে, সারা রাত কাটিয়েছে শীতে, হ্যাঁ। তারপরে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছে, হ্যাঁ, কেউ জায়গা দেয়নি। পরে একজন ওকে স্থান দেয়, একজন মেয়ে, তার সঙ্গে কার একজনের পরিচয় হয়, নামগুলো ইংলিশ ভার্সনে পড়েছিলাম তো মনে নেই। তারপরে পরিচয় হওয়ার পরে তারপরে ধর্মসভায় ওকে অংশগ্রহণ করার জন্য ওই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে ওই মেয়ে। তারপরে সিস্টার নিবেদিতার এই ইয়ের সঙ্গে মনে হয় ভগিনী নিবেদিতার সঙ্গে মনে হয় দেখা হয়, তার সঙ্গে কথাবার্তা হয়, ওর সঙ্গে বহুদিন কাটিয়েছে। ভগিনী নিবেদিতা প্রথম জীবনে স্বামী বিবেকানন্দ ভালোবেসেছিল, বিয়ে করতে চেয়েছিল, এরকম কাহিনী রয়েছে, হ্যাঁ। তার একটা বাণীর মাধ্যমে ভগিনী নিবেদিতা বিয়ে করেনি, ভগ্নী হয়ে গেছে, হ্যাঁ, এরকম ঘটনা রয়েছে। তো বিবেকানন্দ সেই সময় ধর আমেরিকা শিকাগো শহরের একটা কথার মাধ্যমে 7 দিন ধরে বক্তব্য দিয়েছে এবং হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করেছে। তাহলে সে কতটা কষ্ট পেয়েছে, কষ্ট না করলে খ্রিস্ট মেয়ে। তাহলে কৃষি জমির হ্রাস এই সমস্ত কারণে হচ্ছে, মিষ্টি জলের অভাব। এবার দেখ মিষ্টি জল কী কী পাবো আমরা, আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি পরিমাণ মিষ্টি জল পাওয়া যায়, হ্যাঁ। পাঞ্জাবে সব থেকে ভালো মিষ্টি জল পাওয়া যায় পাঞ্জাবে, আর আমাদের দিকে মিষ্টি জল আছে, হ্যাঁ। তো মুর্শিদাবাদে মোটেও নাই, আয়রনে ভরা, তো আমাদের এই এলাকাটুকু মোটামুটি পাওয়া যায়, হ্যাঁ। তা ভৌম জল নষ্ট করবি না, যাদের মিষ্টি জল আছে তারা খবরদার জল নষ্ট করবি না, জল নষ্ট মানে জীবনের কষ্ট। তো আমাদের পরিবহন মন্ত্রী কে ওটা, গডকরি, নীতিন গডকরি রয়েছে, বলেছে জল থেকে হাইড্রোজেন তৈরি করে হাইড্রোজেনের সমস্ত বাইক, তারপরে 4 চাকার গাড়ি, বাস, এগুলো চালানো হবে। তাহলে আমাদের বৈদেশিক বিদেশ থেকে আর পেট্রোলিয়াম মানে কিনতে হবে না। যদি আমাদের ভারতবর্ষে হাইড্রোজেন গ্যাস ম্যানুফ্যাকচার হয় তাহলে যানবাহনের খরচা কমে যাবে, এবং আগামী 30 সাল পর্যন্ত ভারতবর্ষের অনেক উন্নতি। পশ্চিমবঙ্গ বাইরে যদি বাঁচতে চাস পশ্চিমবঙ্গের বাইরে চাকরি করবে। পশ্চিমবঙ্গে আমাদের প্রতি মাসে 10,650 টাকা কম দিচ্ছে, প্রতি মাসে 10,650 টাকা কম দিচ্ছে বেতন। দিয়ে দেয়নি, সেন্ট্রালের ডিএ হচ্ছে 34%, আমাদের ডিএ নাই। এরকম অবস্থা, আমাদের টাকাগুলো নিয়ে করেছে, কি করেছে জানিস, এসব প্রকল্প দিবে না, তোদের চাকরি দিচ্ছে না, আমাদের বকেয়া দিচ্ছে। চলে গেল তো, শুনে ফেলবে তো, ভালো লাগছে তো মমতার কাহিনী শুনে ফেললে তো। তাহলে দেখো এভাবে আমরা জলের অভাবটা আমরা দেখলাম। বায়ু এবং জল দূষণ রয়েছে, তো বায়ু জল দূষণ তো এর আগে তোরা পড়েছিস ওইখানে, ওটা নিয়ে আর বেশি কিছু বলছি না। বায়ুমণ্ডলের পরিবর্তন বিশ্ব উষ্ণায়ন প্রথম চ্যাপ্টারে পড়েছিস, হ্যাঁ, প্রথম চ্যাপ্টার। এবার আমাদের এখানে কিছু পরিবেশ ও মানব স্বাস্থ্য এই নিয়ে একটু আলোচনা রয়েছে। দেখো এই যে আমাদের যেগুলো বললাম আমরা, বায়ু দূষণের ফলে কী কী রোগ হতে পারে, হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টাইফয়েড, আমাশয়, এগুলো সমস্ত কিছু জল দূষণ এবং বায়ু দূষণের ফলে হয়। মেনলি আমাদের হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া, যে এই ব্রঙ্কাইটিস যেটা হয় এগুলো বায়ু দূষণের ফলে হয়, নিউমোনিয়াও বায়ু দূষণের ফলে হয়, আর জল দূষণের ফলে কলেরা, টাইফয়েড, আমাশয় এই রোগগুলো হয়। তো এই সমস্ত অধিবেশ যেগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের ক্যান্সারও হতে পারে, এটা ভয়ানক একটা ব্যাপার।
তো আমাদের সেদিনকে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে আমাদের শ্বাসযন্ত্রের মাধ্যমে বায়ুটা প্রবেশ করে এবং শ্বাসযন্ত্র থেকে বায়ুটা কীভাবে বাইরে আসে আমরা বলেছি। তো আমরা বাইরে কি বলেছিলাম, নাসা রন্ধ্র প্রথমটা, তারপরে নাসাপথ, তারপরে কি হচ্ছে অন্তরাসা রন্ধ্র বলেছিলাম না, সেই টেকনিয়াটা। অন্তরাসা রন্ধ্রের পরে কি রয়েছে, গলবিল রয়েছে, গ্লটি রয়েছে, ল্যারিংস আছে, তারপরে ব্রঙ্কিওল, তারপরে আমাদের হচ্ছে ফুসফুস। ঠিক আছে, এতগুলো স্টেপ রয়েছে। এই যে ব্রঙ্কিওল আছে, এই যে ব্রঙ্কিওলের মধ্যে ব্রঙ্কিওলটা ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওলের সঙ্গে ব্রঙ্কাইটিসটা হচ্ছে যুক্ত। ঠিক আছে, এই ব্রঙ্কিওলটা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, অকেজ হয়ে যায় বায়ু দূষণের কারণে, তাহলে আমাদের ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিসটা আর কিছুই না, শুকনো কাশি। এই শুকনো কাশি এমনটা হবে, কাশবি কিন্তু কাপড়বে না, কিন্তু প্রচণ্ড যন্ত্রণা কষ্ট হবে, এমন সময় গলা ছিঁড়ে রক্ত বেরিয়ে যাবে। এই ব্রঙ্কাইটিসটা যদি অনেক দিন ধরে চলতে থাকে, তাহলে একটা সময় ফুসফুসটা ড্যামেজ হয়ে গেলে ফুসফুস অ্যালভোলাই থেকে তোদের রক্তক্ষরণ শুরু হবে, এবং এই ব্রঙ্কাইটিসটা কালক্রমে যক্ষার জীবাণুর রূপে বিবেচিত হয়ে যাবে। তখন যক্ষার জীবাণু বাসা হবে। তখন কী করতে হবে, বিসিজি ইঞ্জেকশন নিতে হবে নাকি? টিকা নিয়েছিস তো সবার ছোটোবেলায় বিসিজি? আর বিসিজি ইঞ্জেকশন নেওয়ার পরেও যক্ষা হতে পারে। তো যক্ষা হলে আমাদের কী করতে হবে, ডট চিকিৎসা নিতে হবে। প্রথমে ডট ফার্স্ট ক্যাটাগরি, প্রাথমিক অবস্থায় ডট নেওয়া হয়, ক্যাট 2 চলে। তারপরে যদি আমাদের প্রথম যক্ষা হওয়ার পরেও যদি ভালো হয়ে গেলে, আমি ধরে নিলাম 2 মাস বাদে ওষুধ বন্ধ করে দিলাম, আরও 1 বছর 2 বছর পরে আবার পুনরায় আবার যক্ষা রোগ ধরতে পারে, যদি ডোজ কমপ্লিট না থাকে বা জীবাণু পূর্ণরূপে যদি মারা না যায়। সেজন্য এই ঘুমাচ্ছে যাও, গালে হাতে অনেকটা ঘুমিয়ে নিলি তুই, শরীর খারাপ, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেল রে। এইরকমই হয় জানিস, আমার গল্প যেখানে দিই সেখানেই ঘুমায়। ঘুমানোর মতনই গল্প না, এতে আনন্দ নাই না। হ্যাঁ, ওকে কিছু বলছি না, এরকম হয়। এরকম গীতা পাঠ করতে গেলে দেখি, হ্যাঁ এমন জন আছে সে ঢুলি এইভাবে পড়ে যাচ্ছে। তাহলে আমরা যক্ষা রোগটা দেখলাম বায়ু দূষণের মাধ্যমে কি ভয়ঙ্কর হতে পারে। দ্বিতীয় হচ্ছে, আর যক্ষা রোগের প্রতিষেধকের নামও বললাম, কিন্তু পড়ানোর মধ্যে কিন্তু প্রশ্নের উত্তর রয়েছে, কিন্তু মনোযোগ সহকারে শুনবি সব কিছু। এবার কলেরা, যেটা জলের মাধ্যমে ঘটে। জল আমাদের অবশ্যই পিউরিফাই জল খাওয়া উচিত। আগেকার দিনে কলেরা রোগটা কেন হতো, কারণ পুকুরের জল খেতো, নদীর জল ব্যবহার করতো একজন। এখন তো আগেকার দিনে তো মাঠে ঘাটে পায়খানা বাথরুম করতো, এবার কলেরা রোগী ধর ঘাটের ধারে মেরে দিল। হ্যাঁ, ও তো যাওয়ার সময় পাইনি, ছুটি চলে গেছে, 2-3 টপ পড়ে গেল। এটা কলেরা রোগ, তো কিছু করার নেই, ভরি খোলার সময় দেবেন, আগে তো ধুতে করতো। তারপরে ধর নদীতে এরকম ঘটনা ঘটতো। এবার ধর স্রোতযুক্ত নদী, স্রোতযুক্ত নদী যদি হয়, গঙ্গা নদী যদি হয়, এখন বহরমপুরের ঘাটে কেউ ধর কলেরা ঝাড়লো, আর মায়াপুরের নবদ্বীপের ঘাট থেকে জল ভরলো কলসিতে, সেই জল এসে পান করছে, গঙ্গা জলই পান করছে। ঠিক আছে, রান্না বান্না করছে। এবার এই যে ভিব্রিও কলেরি যে ব্যাকটেরিয়া, সহজে কিন্তু মরে না, প্রায় 20 অন্তত পক্ষে 20 মিনিট জলটাকে ফোটালে এই জীবাণুটা মরে। 20 মিনিট ফোটাতে, 20 থেকে 25 মিনিট। তাহলে এই ধৈর্য কারণ নাই, সেই সময় এরকম জ্ঞানও ছিল না যে অন্তত 20-25 মিনিট জলটা ফোটানো উচিত, তাহলে জীবাণুটা কিন্তু মারা গেল না। এই যে ভিব্রিও কলেরি জীবাণুটা তুই জলের সঙ্গে পান করে নিবি, সঙ্গে সঙ্গে পেটে মুচড় শুরু হয়ে গেল, পেট মুচড়াবে আর যাবে। হ্যাঁ, এই একটা বিরাট জ্বালা। তাহলে আমরা কলেরা রোগের জীবাণুর নাম কি শুনলাম? তো এটা আমাদের কলেরা রোগের জন্য দায়ী। তারপরে সালমোনা টাইফুসা, টাইফয়েড জীবাণু, টাইফয়েডের জীবাণুর নাম হচ্ছে সালমোনা টাইফুসা।
এটা টাইফয়েড রোগ হয়। টাইফয়েড হলে তো তোরা জানিস, হ্যাঁ, বহুদিন পর্যন্ত এই জীবাণু আমাদের শরীরে বসবাস করে। টাইফয়েড অনেক সময় নিউমোনিয়াও তো আক্রান্ত হয়ে যেতে পারে। টাইফয়েড এবং নিউমোনিয়া একসঙ্গে হতে পারে। তো আমাদের টাইফয়েড হলে যে সমস্ত সিমটমগুলো রয়েছে, প্রথমত অনেক দিন জ্বর থাকবে, ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে, আবার জ্বর আসবে, আবার হচ্ছে তোর হয়তো 3 দিন জ্বর নেয়, আবার জ্বর আসছে, এরকম ঘটনা কিন্তু টাইফয়েডে হয়। টাইফয়েড হলে কিন্তু খাবার দাবার ভালো লাগবে না, তুই কঙ্কাল সার হয়ে যাবি, মাথার চুল অনেক উঠে যেতে পারে, এরকম হয়। টাইফয়েডে কিন্তু মাথার চুল পর্যন্ত উঠে যেতে পারে, কারণ ঘাম দিয়ে জ্বর ছাড়ে তো, সে চুলের গোড়াটা ঘেমে থাকে, সেজন্য আমাদের চুল উঠে যায়। এই সমস্ত সিমটম লক্ষণ রয়েছে। সালমোনা টাইফোসা, সালমোনা টাইফোসা, টাইফোসা। তাহলে আমরা দেখলাম আমাশয় তো জানিস, আমাশয় কোথায় হয়? আমাশয় আম পড়ে, তাই না? আম পড়ে বলে না, দাদু ঠাকুমা বলে তোর আম পড়েছে, আম, আরে আম তো গাছ থেকে পড়ে, এর আমের সঙ্গে কি? আম মানে আমাশয়। তো আমাশয় একটা বিভৎস রোগ। আমাদের শরীরের মধ্যে, আমাদের ঠোঁটে যদি এরকমভাবে ঠোঁটটা দিস, যদি স্লাইড দিয়ে যদি চাচিস, তাহলে ওকে একটা আঁশের মতন পড়ে। এখানে অ্যাকচুয়ালি আবরণী কলা থাকে, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় চাচি বা মিউকাস বলা হয়, ঠোঁটের যে পাতলা আবরণটা থাকে। এটা নিয়ে কোষগুলো নিরীক্ষণ মধ্যে দেখা যায়। আমাদের গলাতে যে পিচ্ছিল অংশটা রয়েছে, যেটা আমাদের খাবার গলধকরণ করতে সাহায্য করে, এটাকেও মিউকাস বলা হয়। তেমনি আমাদের যে পৌষ্টিকতন্ত্র শেষ অংশ মলাশয় রয়েছে, সেখানেও কিন্তু আমাদের মিউকাস থাকে। কোনো কারণে মিউকাস আক্রান্ত হলে, মিউকাস কোনো কারণে আক্রান্ত বিভিন্ন কারণে হতে পারে। তোর হচ্ছে বদমাইশি খাবারের জন্য হতে পারে, বদমাস খাবার খেলে, অত্যাধিক ঝাল জাতীয় খাবার খেলে আমাশয় হতে পারে, ঝাল জাতীয় খাবার। হ্যাঁ, কারণ মিউকাসগুলো খুব সেন্সিটিভ, মানে ও তো এমনি নরম পিচ্ছিল, তারপরে তুই ঝাল খাচ্ছিস, ঝাল জাতীয় খাবার, তো সেক্ষেত্রে কী হবে? ওগুলো কোষগুলো মারা যায়, ঝাল সহ্য করতে পারে না। এবার কি হবে? এই কোষগুলো মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে তো বাইরে বের করতে না পারলে মৃত কোষ তো তুই শরীরের মধ্যে রাখতে পারবি না। আর এই মৃত কোষগুলো তখন ভিতরে পেটের মধ্যে যন্ত্রণা শুরু হবে, প্রচণ্ড যন্ত্রণা, এমনকি মাজা দিয়ে এমন যন্ত্রণা হবে, এত কষ্ট পাবি, পেট দুমড়ে যাবে, পেট নিয়ে বসে থাকতে হবে। ওই যাবি, ওই ফেনা 2 ফুট আম খাস নি জানে, আম সাবধান। তো আম শুনে আম খাবি। তো আমাদের মলাশয়ে বা আমাদের লাস্টে ক্ষুদ্রান্তের যে অংশটা রয়েছে, সেখানে তোরা তো জানিস আমাদের খাদ্য পরিপাকের জন্য ইকোলাই ব্যাকটেরিয়া খুব ইম্পর্টেন্ট। খাদ্য পরিপাকের জন্য কোনো কারণে ইকোলাই ব্যাকটেরিয়া যদি মারা যায়, তাহলে কিন্তু আমাদের আমাশয় রোগে আক্রান্ত হতে পারি। তবে মেনলি আমাদের জলঘটিত রোগ, জলের কারণে আমাদের আমাশয় রোগটা হয়, মিউকাসগুলো মারা যায়, অথবা ভিন্ন মানে ব্যাড হ্যাবিট, খাদ্যের ব্যাড হ্যাবিটের জন্য আমাদের এই মিউকাসটা নষ্ট হতে পারে। তো চেষ্টা করবি, অত্যাধিক ঝাল খাবার কিন্তু ভালো নয়। অত্যাধিক ঝাল খাবার কিন্তু পেট বিষানোর কারণ। পেট বিষানো মানে আমাশার কারণ, আমাশার জন্যই পেটটা বিষায়, যন্ত্রণা। তাহলে আমরা ব্রঙ্কাইটিস নিয়ে আলোচনা করলাম। আবার ব্রঙ্কাস মানে বুঝতে পারলি তো, ব্রঙ্কাস ও ব্রঙ্কিওল এই রোগে আক্রান্ত হয়। ব্রঙ্কাস আর ব্রঙ্কিওলটা আমি যেটা বলছিলাম, ব্রঙ্কাইটিস বলে। এখানে কত সুন্দর দেখ বিবরণ দিয়েছে। এখানে একটি ফুসফুসের বায়ু চলাচল নালীর প্রদাহ, ব্রঙ্কাইটিস যেটা বলছি। ফুসফুস মধ্যস্থ ব্রঙ্কাস ও ব্রঙ্কিওলে এই রোগে আক্রান্ত হয়। ধোঁয়া, রাসায়নিক বস্তু ইত্যাদি বায়ুথলিতে প্রবেশ করলে, ঠান্ডা লাগলে এই রোগ হয়। ঝালাই কর্মী, দমকল কর্মী, কয়লার খনিতে কর্মরত ও ধূমপায়ীদের এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। এই রোগে জ্বর সহ বুকে ব্যথা হয়, বুকের মধ্যে ধড়ফড় সাঁই আওয়াজ শোনা যায়। এই রোগ সারানোর জন্য অ্যান্টিবায়োটিক
ট্রিটমেন্ট আবশ্যক। তাহলে দেখবি বাচ্চাদের যদি হয় ঠান্ডা লাগে তো ডাক্তাররা সরাসরি অ্যান্টিবায়োটিক যাতে ওটা ব্রঙ্কাইটিস না হয়ে যায়, সরাসরি কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। যদি খুব বাড়াবাড়ি হয় তখন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন চালাতে হয়। পাওয়ারের তারতম্য আছে, তোরা নিজে নিজে ইঞ্জেকশনটা বাচ্চা পাস না, কারণ পাওয়ার আছে ওষুধের। যেমন সাধারণত টাইফয়েড হলে অ্যাজিথ্রোমাইসিন 500 খাওয়া উচিত, 500 ml, আর গমাপিন 500, ওর সঙ্গে সাইড এফেক্টের জন্য ওটাকে গ্যারেজ দিতে হবে। হ্যাঁ, ওই অ্যান্টিবায়োটিক বা সাইড এফেক্ট আছে, শুধু অ্যান্টিবায়োটিক খেলে আবার রোগ ভালো হবে না, টাইফয়েড ভালো হবে। ওর সঙ্গে গমাপিন খেতে হবে, 2টি ট্যাবলেট। আর জ্বরের তো 650 চলবে প্যারাসিটামল। আগে 500তে কাজ হতো, এখন 150 পাওয়ার বাড়িয়ে দিয়েছে। এখন আর জ্বর 500 মানছে না, ধর 500 তো যাবোই না আমি, খা 150 খা তাহলে যাবো, এরকম বলবে জ্বর। জ্বরের জীবাণু এখন দেশে পাকিস্তানের ধর সৈন্য আছে, আমাদের দেশের সৈন্য আছে, দুজনার যুদ্ধ শুরু হয়েছে। দুজনার যুদ্ধ শুরু হলে যারা পরাজিত হবে তাদেরকে ভেদ করে চলে আসবে ভিতরে, আসবে কিনা? তাহলে আমাদের শরীরে শ্বেত রক্তকণা হচ্ছে আমাদের দেহের মানে অভ্যন্তরীণ বা দেশের সৈন্য, আর জীবাণুগুলো হচ্ছে পাকিস্তানের সৈন্য। তো এদের মধ্যে যুদ্ধ হচ্ছে। যুদ্ধে কে জিতবে আর কে জিতবে না সেটা নির্ভর করছে তাদের লড়ার ক্যাপাসিটির মধ্যে। এখন কোনো কারণে আমাদের দেশের সৈন্য যদি হেরে যায়, পদাতিক সৈন্য, তাহলে কি করতে হবে? আমাদেরকে এবার প্লেনের মাধ্যমে যুদ্ধ করতে হবে, আকাশপথে, মানে আকাশপথে ট্যাবলেটটা ঢিলে নিতে হবে, বাইরে থেকে সৈন্য দিতে হবে, বুঝতে পারলি? বাইরে থেকে ট্যাবলেট না দিলে হবে না, মানে দেহ আর পাচ্ছে না। যখন দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন তো আমরা বাইরে থেকে সৈন্য দিই। তখন বলবে, যেমন ইউক্রেন বলছিল আমাকে সৈন্য সাহায্য করো, তখন আমাদের দেহ বলবে সৈন্য সাহায্য করো, হেড অফিসকে সৈন্য সাহায্য, তখন বাইরে থেকে আমাদেরকে সৈন্য পাঠাতে হবে, মানে ক্যাপসুল ট্যাবলেট এগুলো খেতে হবে। বিরাট এক্সাম্পল। দেশের সৈন্য তার হয়েছে না, বাইরের সৈন্য তখন লাগবে। আমি পরাস্ত, আমি এখন আর পাচ্ছি না, আমাদেরকে সৈন্য সাহায্য করুন, তখন ওই দেশের সৈন্য অন্যান্য ভিন্ন ভিন্ন দেশ থেকে আমরা সেই সৈন্যগুলো দেবো। ধর যদি অ্যাজিথ্রোমাইসিনে যদি কাজ না হয় তাহলে স্ট্রেপ্টোমাইসিন নেব, এতেও যদি কাজ না হয় এরিথ্রোমাইসিন নেব, অ্যান্টিবায়োটিকের ভাগ আছে, অ্যামোক্সিলিন নেব, কত ভাগ। তাহলে এবার দেখো, তাহলে আমরা বিভিন্ন ওষুধের নামও কিন্তু জেনে গেলাম, বুঝতে পারলি? শুধু পড়াশোনা করলে হবে না, নার্সিংয়ের অর্ধেক শিখে দিচ্ছে আমি, ট্রেনিং হয়ে যাচ্ছে। ট্যাবলেটের ট্রেনিং পাচ্ছিস না? প্যারাসিটামল 650, প্যারাসিটামল 500, এগুলো জ্বরের জন্য। অ্যাসপিরিন গা ব্যথার জন্য, বলে দিচ্ছি তোদেরকে, গা ব্যথা করলে অ্যাসপিরিন খাবি, ঠিক আছে? কপাল যন্ত্রণা করলে কি খাবি? স্যারিডন খাবি, ঠিক আছে? আর ঘাড় মার যদি ধরে তাহলে কি খাবি? ওটা কি বলে, ভুলে গেলাম। আর সব থেকে তীব্র জ্বর যদি ঝাঁকুনি কাঁপুনি যদি জ্বর আছে, ক্রোসিন খাবি, ক্রোসিন 650 খাবি। কে? আমি তো ডাক্তারই তো, চিকিৎসা করিনি তাই। হ্যাঁ, জানিস নি? সিরিয়াস বলবো কেন? আমি বাড়ি চিকিৎসা আমি নিজেই করি। কোয়াক ডাক্তারের ওষুধ খাবো কেন? আমি নিজেই তো ডাক্তার। কোয়াক ডাক্তার আমার থেকে বেশি জানে নাকি? পাগল। যখন পারবো না তখন বাইরের ডাক্তার নেবে।